আসি আসলে ডিরেক্ট আমরা অনেক ধরনের ডাইস ইউজ করি ইন্ডাস্ট্রির মধ্যে সবচেয়ে বেশি যে ডাইস ইউজ করি সেটা হচ্ছে ডিরেক্ট ডাইস। আমরা কেন ডিরেক্ট ডাইস ব্যবহার করি না সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। অলরেডি আমরা অনেকবার আলোচনা করেছি, যেহেতু আমাদের এই চ্যাপ্টারটা আছে আমাদের ভালোভাবে জানতে হবে। এখন ডিরেক্ট ডাইস প্রথমে আসলে হচ্ছে ডিরেক্ট ডাইস কোন কোন ফাইবারের মধ্যে অ্যাপ্লিকেবল জানা আছে? শুধু কটন লাইলন লাইলন পলিস্টার পলিস্টার না পলিস্টার আচ্ছা এটা বলি ডিরেক্ট ড্যাশ শুধুমাত্র হচ্ছে কি যেটা সেলুলোজিক ফাইবার সেগুলোর প্রতি অ্যাপ্লিকেবল। ডিরেক্ট ড্যাশ শুধু সেলুলোজিক ফাইবারের প্রতি অ্যাপ্লিকেবল। যেহেতু সেলুলোজিক ফাইবার কথা বলা হচ্ছে তাহলে ডিরেক্ট অংশ কি কটনের প্রতি বেশি সাস্টেইনেবিলিটি না আমরা একটা আলোচনা করছিলাম হচ্ছে সাস্টেইনেবিলিটি। এভাবে ক্লাস নিলে কোনো সমস্যা হয় না স্যার? এভাবে ভালো সাস্টেইনেবিলিটি না যে আলোচনা করছিলাম সাস্টেইনেবিলিটি আসলে কি যে কি পরিমাণ ডাইসগুলো অ্যাবজর্ব হবে না সেই কথাটা বলা হচ্ছে। তাহলে ডিরেক্টের মেইন যে থিম সেটা হচ্ছে ডিরেক্টটা হচ্ছে কটনের প্রতি সাস্টেইনেবিলিটি, কটনের প্রতি আকর্ষণ এর অনেক বেশি কম না বেশি হাই খুবই বেশি। এখন হচ্ছে ডিরেক্টে কোন ধরনের বন্ড আছে? হাইড্রোজেন বন্ড। যত ধরনের বন্ড আছে তার মধ্যে ডিরেক্টে কোন ধরনের বন্ড আছে? যত ধরনের বন্ড আছে না কেন সবগুলো বন্ডের মধ্যে সবথেকে দুর্বল বন্ড হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন বন্ড যদি দুর্বলই হয় তাহলে কি হবে? খুব তাড়াতাড়ি সব কি বলতে হবে, খুব তাড়াতাড়ি ভেঙে যাবে। বাকির সংস্পর্শে এটা আসলে রাইট। আমি গত ক্লাসে একটা কথা বলছিলাম যে আমরা যখন বলি যে 100% আমরা যে ডাইস দিই 100% ডাইস এই 100% ডাইস কিন্তু কাপড়ে গায়ে লাগে না। আমি বলছিলাম না কি বলছিলাম বলতো যে 85% কাপড়টা কি গায়ে হচ্ছে ডাইসটা অ্যাবসর্ব করতে পারে, 50% কি হয় 50% হচ্ছে হাইড্রোলাইসিস হয়ে যায়। কি হয়ে যায়? হাইড্রোলাইসিস হয়ে যায়। ক্লিয়ার? তাহলে যেটা হবে যেহেতু হাইড্রোজেন বন্ডটা অনেক দুর্বল বন্ড, দুর্বল বন্ড হলে এটা খুব সহজে বন্ড গঠন করে খুব সহজে বন্ড ভেঙে যায়। তাহলে এখানে বলা যায় না যে ডিরেক্ট গ্যাস কিছু ড্রব্যাক আছে। ড্রব্যাক মিন্স হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তাহলে অ্যাডভান্টেজের আগে আমরা ডিসঅ্যাডভান্টেজ একটু পড়ে নিই। তাহলে ডিরেক্ট গ্যাসের মেইন ড্রব্যাক কি? The drawback of permanent die of direct die। তাহলে ড্রব্যাক কি হতে পারে ডিরেক্ট ডাই? কালার ফাস্টনেস। রাইট, মেইন ড্রব্যাক হতে পারে যে কালার ফাস্টনেস or কি ওয়াশ ফাস্টনেস is very poor। তাহলে কি the main drawback of direct dyes is the color fastness or wash fastness is very poor। অর্থাৎ আমি যখন ডাই করব করার পরে যখন ওয়াশ করব ওয়াশ করলে কি হবে ডাইসগুলো উঠে চলে যাবে। ডাইসগুলো কি হয়ে যাবে? উঠে চলে যায়। তাহলে উঠে গেলে কি হবে? তাহলে তো আমি কি করতে পারবো না। উঠে গেলে কি হবে? কাপড়ে অ্যাবসর্বেন্স তাহলে তো ভালো হবে। ডিরেক্টের কারণ কি আমরা যে ডাইসটা ব্যবহার করব সেটা আমাদের গায়ে লাগে, এই জন্য আমরা এই ডাইসগুলো ব্যবহার করি। ক্লিয়ার? তাহলে মেইন ড্রব্যাক অফ ডিরেক্ট ডাইস ইজ কালার ফাস্টনেস ওয়াশ ফাস্টনেস ভেরি পুয়ার। এখন ডিরেক্ট ডাই ব্যবহার করার সুবিধাগুলো কি এটা একটু জানো। ডিরেক্ট ডাই ব্যবহার করার সুবিধা কি কি? তাহলে ডিরেক্ট ডাই যেহেতু কটনের প্রতি এটা সাস্টেইনেবল, তাহলে কটনটা কি अवेलेबल কি? अवेलेबल কটন अवेलेबल স্যার। কস্ট কি কম হবে না? কম হবে স্যার। কটনটা আমরা খুব সহজে পাই না, তাহলে কি এটা হচ্ছে अवेलेबल। টাইম কম লাগে স্যার, time is less, cost is low, আর কি বলা যেতে পারে comfortable to wear এগুলো বলা যায় কিনা? এগুলো হচ্ছে ডিরেক্ট ডাইস লো টেম্পারেচারে করা, রাইট।
advantage of direct dash clear এখন আসি যে direct dash এর আমরা reactive dash এর বেসিক পার্থক্য আছে সেটা আমরা জানার চেষ্টা করব তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে the drawback of direct dash আর প্রশ্ন আসতে পারে the advantage of direct dash next question is the differentiate between direct dash and reactive dash আমি বলছিলাম না কি বলছিলাম যে direct dash এবং reactive dash এর মধ্যে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা সেটা হচ্ছে কি সবচেয়ে যেটা বেশি ব্যবহার করা সেটা কোনটা reactive dash আমি বললাম direct এবং reactive এর মধ্যে কোনটা বেশি ব্যবহার করা reactive বেশি ব্যবহার করা এখন কথা হচ্ছে direct dash কতটা মধ্যে সাসপেন্ডেড reactive dash কতটা মধ্যে সাসপেন্ডেড তাহলে কি এমন জিনিস হলো যেটার জন্য আমরা হচ্ছে reactive dash ব্যবহার করব বন্ডেল কালার ফাস্ট ভালো ছিল এটা বন্ড একটা ইস্যুস আছে বাট শুধু মেইন রিজন আছে কি কালার ফাস্টনেস কালার ফাস্টনেস কি বলেন তো কালার ওয়াশ ফাস্টনেস ইজ গুড ওয়াশ ফাস্টনেস ইজ ভেরি গুড এখন এত কিছু বাদ দিয়ে আমি যদি বলি যে ফাস্টনেসটাই দরকার কেন ফাস্টনেসটা দরকার আমি যখন ডাইট বললাম ডাইট মানে আমাদের যদি রং যদি নাই থাকে তাহলে আমরা তো মেইন যে ইস্যুসটা আমাদের ডাইরেক্ট সেটা হচ্ছে ফাস্টনেসটা ভালো হবে ফাস্টনেস কি হবে ভালো হবে ফাস্টনেস যদি ভালো না হয় তাহলে সেটা আমরা সেভ করতে পারবো ডাইরেক্ট যে অর্ডার ডাইরেক্ট কি শেডের নির্দিষ্ট নেই বাইরে খাইতেছে খাওয়ানো হয় সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে তাহলে ফার্স্ট যে প্রায়োরিটি সেটা হচ্ছে ডিরেক্ট এবং রিঅ্যাক্টিভ এর মধ্যে বেসিক পার্থক্য আছে সেটা হচ্ছে কি যে ফাস্টনেসটা কার ভালো রিঅ্যাক্টিভ এর ভালো ডিরেক্ট ফাস্টনেসটা খারাপ আরেকটা মেজর পার্থক্য আছে সেটা হচ্ছে ডিরেক্ট এর কোন ধরনের বন্ড আছে ডিরেক্ট এর বন্ড আছে হচ্ছে হাইড্রোজেন এখানে আছে ঠিক আছে তারপরে এখানে আরেকটা পার্থক্য আছে যেটা বলতে হবে হায়ার বেনজিন রিং হায়ার বেনজিন রিং আর এখানে আছে হচ্ছে কি লোয়ার বেনজিন রিং লোয়ার বেনজিন ক্লিয়ার তারপরে আরেকটা জিনিস হবে আর বুঝা যাচ্ছে তো ডিরেক্টে আরেকটা জিনিস আছে more solubilizing group more solubilizing group more solubilizing group এখন প্রশ্ন হতে পারে solubilizing group কোনগুলো এগুলো কি বলা হয় সালফার গ্রুপটাকে কি বলা হয় solubilizing group বলা হয় solubilizing group কোনটা বেশি ডিরেক্ট solubilizing group বেশি মানে ডিরেক্ট soluble বেশি হয় আবার চলে আসছে আর রিঅ্যাক্টিভ ডাইরেক্টটা কি লেস সলিবলাইজিং গ্রুপ বুঝা যাচ্ছে তো তাহলে কি বললাম প্রথম পার্থক্য যেটা বললাম যে রিঅ্যাক্টিভ ডাইরেক্টে কি হয় ফাস্টনেসটা খারাপ হয় রিঅ্যাক্টিভ ডাইরেক্টে ফাস্টনেসটা ভালো হয় দুই নাম্বারটা বললাম রিঅ্যাক্টিভ ডাইরেক্টে কি বন্ড থাকে হাইড্রোজেন বন্ড রিঅ্যাক্টিভ ডাইরেক্টে থাকে হচ্ছে কোভালেন্ট বন্ড তারপর তিন নাম্বারটা বললাম যে এখানে কি থাকে হায়ার বেনজিন রিং হায়ার বেনজিন হচ্ছে লোয়ার বেনজিন রিং আর এটা পার্থক্য হচ্ছে মোর সলিবলাইজিং গ্রুপ হচ্ছে ডিরেক্টে আর রিঅ্যাক্টিভটা হচ্ছে লেস সলিবলাইজিং গ্রুপ সলিবলাইজিং গ্রুপ মানে সালফার গ্রুপ বেশি থাকার অর্থ হচ্ছে এটা বেশি পরিমাণে কি হবে দ্রবীভূত হবে কি হবে বেশি পরিমাণে দ্রবীভূত হবে যেহেতু বেশি পরিমাণে দ্রবীভূত হচ্ছে এখানে দেখা যাচ্ছে যেহেতু পটাশিয়াম বেশি সাবস্টেন্টিভ যেহেতু হাইড্রোজেন বন্ড আছে হাইড্রোজেন বন্ড খুব সহজে কি হয়ে যাবে ভেঙে যাবে কি হবে যেহেতু ডাইসের ভিতরে প্রবেশ করছে আর ওয়াশ করলাম আবার ভিতরে বাইরে হয়ে আসছে এজন্য প্রসেসটা খারাপ অন দা আদার হ্যান্ড রিঅ্যাক্টিভটা কিন্তু যেহেতু আমি কোভালেন্ট বন্ড কন্ট্রোল করছি কোভালেন্ট বন্ডটা কিন্তু অনেক শক্তিশালী বন্ধন এই বন্ধন খুব সহজে রিঅ্যাকশন করে না এজন্য আমি গত ক্লাসে বলছিলাম যে রিঅ্যাক্টিভ ডাইরেক্টে ইলেক্ট্রোলাইট ইউজ করা হয় কি ইউজ করা হয় ইলেক্ট্রোলাইট ইউজ করা হয় আমরা আসি সেটা কিভাবে করা হয় ইলেক্ট্রোলাইট মানে হচ্ছে বলা হয় হোয়াট ইজ দ্য ফাংশন অফ ইলেক্ট্রোলাইট ইলেক্ট্রোলাইট ফাংশন কি আছে
প্লাস করবে যখন ইলেকট্রোলাইট ব্যবহার হয় এই ইলেকট্রোলাইটের কি হয় পজিটিভ আয়নটা কি হয় ডাইসগুলোকে ফাইবারের কাছাকাছি নিয়ে যেতে সাহায্য করে ওয়াইকে কাল করে ফাইবার কে না ডাইস কে সাথে ডাইস ডাইমলিকুল ডাইমলিকুল ফাইবারের সাথে আকর্ষণ এটা হচ্ছে কি মানে ইউনিটি যদি বলি এটাকে বলা হয় ওয়ান কাইন্ড অফ মিডিয়েট ইলেকট্রোলাইট কি ওয়ান কাইন্ড অফ মিডিয়েট মিডিয়েট কাজ এই জায়গা থেকে ইনফরমেশন আনতে পাস করে এটা হচ্ছে মিডিয়ার কাজ সো ইলেকট্রোলাইটটা এইভাবে ফাংশন হিসেবে কাজ করে যেহেতু আমরা আকর্ষণ হচ্ছে না আকর্ষণ হলে ডাইসের ফাইবারের ভিতরে প্রবেশ করবে না ভিতরে প্রবেশ করানোর জন্য জিনিসটা ব্যবহার করা হয় যেমন স্যার রিঅ্যাক্টিভ অ্যাসিড সোডা অ্যাসিড স্যার হ্যাঁ সোডা অ্যাসিড এটা কালার পাসনা ভালো কারণে বা কি বলার জন্য দিয়েছে ওটা আমি স্যার ডিপ ডায়াগ্রাম দেবো এটা স্যার কেমন দিতে পারি না সোডা অ্যাশ ব্যবহার করা হয় না ডিরেক্টলি না কেমন দেন আচ্ছা আমার জানার মধ্যে দেয়া লাগে আমার জানার মধ্যে দেয়া লাগে কারণ আমি সোডা অ্যাশ কেন বলবো সোডা অ্যাশ ব্যবহার করার উদ্দেশ্য কি দেখি যে কালার পাসনা ভালো করে কেন দিবেন ভাই গায়ে তো সাইডে তো সবটাই তো কি দেয় সোডা আরে ভাই সোডা যাও ওকে আমি একটু ভাঙিয়ে দিই ইন্ডাস্ট্রিতে দেয় ওকে আমি ও তো ল্যাবে আছে ল্যাবে আমি বলি আমি বলি ডাইভ করার জন্য সল সোডা মাস্ট যে সেটা ডিরেক্ট ডাইভ হোক সেটা রিঅ্যাক্টিভ ডাইভ হোক তুমি যেখানে চাও না এটা হয়তো ক্লিয়ার একটা কনসেপ্ট হয়তো ভুল আছে বা অবশ্যই কি ডাইসের জন্য সল যেমন লাগে সোডা অবশ্যই ব্যবহার করতে হবে সোডা অ্যাশ কি জন্য ব্যবহার করা হয় কালার পাসনা বা ফিক্সিং এর ব্যবহার করে সোডা অ্যাশটা ব্যবহার করার মেইন রিজন হচ্ছে কালার ফিক্স করে দেওয়া জি স্যার আবার ফিক্স করা কালার ফিক্স করার জন্য এখন আমি যদি সোডা অ্যাশ ব্যবহার না করি কালার কি ফিক্স হবে কখনোই হবে না সোডা অ্যাশের কাজই হচ্ছে কালার ফিক্স করে দেওয়া ডিরেক্ট ডায়াস আর মেইনলি এটা কম্বাসন যেটা সোডা করে ডিরেক্ট ডায়াস গ্লোবাল ইউজ করে যেহেতু জানিতে ব্যাপার বিশেষ করে ব্যাপারটা এটা কম্বাসন আমাদের কাজ করে বেশি এইজন্য সুরা না ইউজ করে কম্বাসন দুবার কম্বাসন দিলে আর আমরা সুরা অ্যাস লাগে এইজন্য বলতে এই ইন্ডাস্ট্রিতে মানে সুরা অ্যাস দেয় কম্বাসন ইউজ কমন সোডিয়াম ক্লোরাইড গ্লোবাল সোডের মধ্যে পড়ে গ্লোবাল সোড কয় ধরনের দুই ধরনের সোডিয়াম আমরা অনেকে এই ইন্ডাস্ট্রিতে মাঝে মাঝে আমরা ব্যবহার করি এজন্য আমাদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার আমি বলি এটাও গ্লোবাল সোড এটাও গ্লোবাল সোড এখন ইন্ডাস্ট্রিতে যারা চাকরি করে মনে হয় যে এটাই গ্লোবাল সোড না দুটোই গ্লোবাল সোড সোডিয়াম ক্লোরাইড শুধু গ্লোবাল সোড না সোডিয়াম শুধু গ্লোবাল সোড একটা দুটোই হচ্ছে গ্লোবাল সোড ক্লিয়ার ডিরেক্ট ডায়াস মানে সুরা অ্যাস করে না আমরা আমাদের অবশ্যই সুরা অ্যাস ইউজ করে আমি যেটা দেখছি আমি তো ব্যবহার করা দেখছি নাও হতে পারে আমরা সুরা না হতে পারে আপনার নাইলন পলিয়েস্টার ডিরেক্ট ডায়াস আচ্ছা প্রপার্টি সলভ নাও 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 কি কারণে এখন এটা নামকরণ কিভাবে আসছে এটা আমি বলতে পারি না কোনো পার্থক্য নেই আমরা তো খাই এটাই বলছি সোডিয়াম ক্লোরাইড এটা নাম বলছি আচ্ছা এখন আসছে আরেকটা প্রশ্ন আছে দেখেন ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ডাই ক্যারেক্টারিস্টিক্স এটা কি ক্লিয়ার দেখেন classification of
Dyeing characteristics. হ্যাঁ ঠিক আছে, এটা একটু আমরা লিখি। এটা হচ্ছে SDC আমরা জানি। SDC ফুল রূপ কি? Like a society of like dyes and colors. Society of dyes and colors. তো তোমরা আমরা যে ক্লাসিফিকেশন আছে সবগুলো এসডিসি তে সোসাইটি অফ ডাইস এন্ড কালার্স ভাইবা তাহলে পারা যাবে না আনসার লিখে দিয়েছে এসডিসি কি সোসাইটি অফ ডাই হ্যাঁ এগুলো করা হবে এসডিসি কি সোসাইটি অফ ডাইস এন্ড কালার্স তিন ধরনের হয় কয় ধরনের হয় দেখেন এসডিসি ক্লাস এ এসডিসি ক্লাস এ ডিরেক্ট যায় সি ক্লাস এ ডিরেক্ট যায় তারপরে এসডিসি ক্লাস বি ডিরেক্ট যায় আর এটা হচ্ছে এসডিসি ক্লাস সি ডিরেক্ট যায় ঠিক আছে বুঝলেন এটাকে আরেকটা নাম আছে এটাকে বলা হয় সেলফ লেভেলিং ডাই এটা আরেকটা নাম আছে হচ্ছে সেলফ কন্ট্রোলিং ডাই বলা হয় সেলফ কন্ট্রোলিং ডাই দুই মাসের জন্য প্রশ্ন আসবে যে রাইট ডাউন দ্য ক্লাসিফিকেশন অফ ডেটা অ্যাকর্ডিং টু ডাই ক্যারেক্টারিস্টিক্স কয় ধরনের তিন ধরনের হয় একটা হচ্ছে এসডিসি ক্লাস এ ডিরেক্ট ডাই যেটা বলা হয় সেলফ লেভেলিং ডাই দুই নাম্বারটা বলা হয় এসডিসি ক্লাস বি ডিরেক্ট ডাইস এটা বলা হয় সেলফ কন্ট্রোলিং ডাই আর এটা বলা হয় এসডিসি ক্লাস সি সেটাকে বলা হয় ডিরেক্ট ডাইস এটাকে বলা হয় টেম্পারেচার কন্ট্রোলেবল ডাই এটাকে বলা হয় কি টেম্পারেচার কন্ট্রোলেবল ডাই পাওয়া যাবে না টেম্পারেচার কন্ট্রোলেবল জিনিসটা করতে হবে হ্যাঁ এটা তোলা হচ্ছে বাজে কয়টা 20 টেম্পারেচার কন্ট্রোলেবল ডাই এটা হচ্ছে সেলফ লেভেলিং ডাই একটা সেলফ কন্ট্রোলিং ডাই এটা হচ্ছে টেম্পারেচার কন্ট্রোলেবল ডাই ক্লিয়ার স্যার সেলফ কন্ট্রোলেবল CONTROLLABLE ক্লিয়ার আরেকটা জিনিস পড়াবো সেটা হচ্ছে এফেক্ট অফ দেখেন দ্য এফেক্ট অফ ভেরিয়েশন লিখি আমরা একটা প্রশ্ন দ্য এফেক্ট অফ ভেরিয়েশন এগুলো পরীক্ষা থাকবে হ্যাঁ দ্য এফেক্ট অফ variation in dyeing condition কিছু শিখতে গেলে বই পড়তে হবে হ্যাঁ বই ছাড়া কোনো ওয়ে নেই এমনি থেকে স্লাইড করে খুব বেশি লাভ হবে না এখন আসেন আমরা ডিটেইলস মোটামুটি আলোচনা করি কিন্তু আমি আমরা আলোচনা করে আমরা শেষ করব the effect of variation in dyeing condition নাম্বার 1 যেটা লেখা হচ্ছে the effect of salt তাহলে যদি গণনা করতে বলা হয় যে effect of salt এর আসলে কাজ কি তার ইফেক্টটা কি আসলে ডাইনিং বলতে পারবেন না সল্টের কাজ কেন ব্যবহার করা হয় সল্টের জন্য ইলেকট্রোলাইজার ব্যবহার করা হয় কেন ব্যবহার
suppress the negative ion, due to suppress the negative ion, আরেকটা হচ্ছে to increase the key, to increase the ion absorbance. Clear? For example, the effect of radiation in dying conditions due to suppress the negative ion, আরেকটা হচ্ছে to increase the line absorbance. এটা একটা সল্ভের কাজ। এখন আসলে the effect of temperature, the effect of temperature. ডিটেইলস কিন্তু বললাম না, ডিটেইলস মোটামুটি পারা যাবে, এই জন্য বলছি না। তাই এটা একটা টেম্পারেচার। টেম্পারেচার কি ইফেক্ট ডাইং ক্ষেত্রে? টেম্পারেচার স্যার এই দুটো স্যার মানে টেম্পারেচারের কাজ কি? আপনি টেম্পারেচার কেন দেওয়া হয় ডাইং এর জন্য? টেম্পারেচারটা হচ্ছে যেমন পড়াশোনার ক্ষেত্রে টেম্পারেচার যদি দেওয়া হয় ফাইবার সুইলিং করে আর সুইলিং করলে পরে ডায়াগোনাল না ভিতরে পড়ে খুব ভালো একটা পয়েন্ট বলছেন, ভালো লাগছে। পয়েন্ট হচ্ছে সোইলিং। আমরা একটা ওয়ার্ড শুনলাম, সোইলিং এর আইডিয়া আছে? সোইলিং এর আইডিয়া আছে? আচ্ছা, সোয়েলিং শব্দটা হচ্ছে ফুলে যাওয়া। সোয়েলিং মানে কি? ফুলে যাওয়া। কোন একটা ফাইবার যখন হচ্ছে ওয়াটার অ্যাবসর্ব করে, কোন একটা ফাইবার কি করে? কোন একটা ফাইবার যখন ওয়াটার অ্যাবসর্ব করে তখন তাকে কি বলা হয়? সোয়েলিং প্রক্রিয়া শুরু করে। সোয়েলিং প্রক্রিয়া শুরু করার অর্থ হচ্ছে এই ফাইবারটা কি ডাইমেনশনালি চেঞ্জ হয়ে যায়। কি হয়ে যায়? ডাইমেনশনালি চেঞ্জ হয়ে যায়। ডাইমেনশনালি কি হয়ে যায়? ডাইমেনশনালি চেঞ্জ হয়ে যায়। তাহলে সলিড আমি কি বললাম? সলিড মিন্স হচ্ছে ফুলে যাওয়া। একটা ফাইবার যখন পানি অ্যাবসর্ব করে তখন তার ডাইমেনশনালি পরিবর্তন হয়ে যেতে পারে। ডাইমেনশনালি পরিবর্তন মিন্স সেটা লেন্থ হয়ে যেতে পারে, সেটা উইডথ হয়ে যেতে পারে, এক্সিয়াল বরাবর হতে পারে, ভলিউম বরাবর হতে পারে। এখানে খুব ভালো একটা উদাহরণ পাওয়া যায়, যেমন আমাদের শরীরে আমরা আরামদায়ক কেন আমরা যখন করি, আমাদের প্রত্যেকটা কাপড়ের অংশ কোর আছে। কি আছে? কোর অংশ আছে। কোর অংশ মিন্স কি বলেন তো? কোর অংশ মিন্স হচ্ছে কি? ছিদ্র। কোর অংশ মিন্স ছিদ্র, তাই না? কোর অংশ মিন্স হচ্ছে ছিদ্র। অর্থাৎ কটন ফাইবারের ক্ষেত্রে যে কোরগুলো থাকে, কোরগুলো বেশি অংশ থাকে। এজন্য কি হয়? কটন কাপড় হলে আরামদায়ক লাগে, বাতাস ভিতরে ঢুকে। কিন্তু পলিস্টারের ক্ষেত্রে যেটা হয়, পলিস্টারের যে কোরগুলো থাকে, এই কোরগুলো অনেক ছোট ছোট ওগুলো আগে নিচে পানি এক্সেপ্ট করে না তা না। আমরা যে রেইনকোটগুলো পরি বা ছাতাগুলো ব্যবহার করি, কেন পানিটা ভিতরে প্রবেশ করে? তার রিজন হচ্ছে এই জিনিসগুলো সলিড প্রপার্টিজ অনেক বেশি। মানে বেশি মিন্স কি? যে আমরা যে পলিস্টারটা ব্যবহার করব, সেই পলিস্টারের কোনগুলো কি অনেক ছোট ছোট থাকে। পানি যখন গ্রহণ করে, একটা সময় পানি গ্রহণ করার পরে একটা সময় পানিটা গ্রহণ করতে পারে না, তখন তারা কি? তখন কি ফেব্রিক শুরু করে? তখন তারা ওয়াটারপ্রুফ ফেব্রিক ওয়াটার রিপ্লেন্ট বা ওয়াটারপ্রুফ ফেব্রিক। কারণ হচ্ছে কি? আমরা যে রেইনকোট ব্যবহার করি অথবা ছাতা ব্যবহার করি, ছাতাগুলো কি সয়েলিং মানে কি? পানি গ্রহণ করার পরে একটা সময় পানি আর নিতে পারবে না। নিতে না মিন্স হচ্ছে কি? পানি যখন ভিতরে প্রবেশ করছে না, আমরা ছাতা বা রেইনকোট ব্যবহার করছি, পানি এখানে এটাও করা হয়। হ্যাঁ, অনেকগুলো কেমিক্যাল প্রপার্টিজ আছে। সয়েলিং কয় ধরনের হয় জানা আছে? যেহেতু আমরা আলোচনা আসলো, সয়েলিং হচ্ছে 4 ধরনের হয়। সয়েলিং কয় ধরনের হয়? 4 ধরনের। কি কি দেখেন? সয়েলিং হচ্ছে ডায়াল বরাবর হয়, তারপর কি হয়? ভলিউম বরাবর হয়, তারপর কি হয়? তারপর হচ্ছে লেন্থ বরাবর হয়, আর হচ্ছে এরিয়া বরাবর হয়। এরিয়া বরাবর ডায়াল, ঠিক আছে? এই 4 ধরনের সয়েলিং ঘটে। তার মানে বোঝা যাবে যে তাই কি সয়েলটা ভালো নাকি খারাপ? টেক্সটাইলের জন্য সয়েল ভালো নাকি খারাপ? হ্যাঁ, টেক্সটাইলের জন্য সয়েল, টেক্সটাইলের জন্য সয়েল। সয়েল প্রপার্টি যদি শো না করে, তাহলে তো আমার অ্যাবজর্ব হবে না। মানে ওয়াটার যখন ভিতরে প্রবেশ না করবে, তখন কি কোনো হবে? হবে না। আচ্ছা, প্রথমটা কি ডায়াল? ডায়াল, হ্যাঁ, ট্রান্সভার্স। এটাকে বলা হয় কি? আমি নাম বলে লিখে দিই, ভালোভাবে লিখে দিই। এটা হচ্ছে ট্রান্সভার্স ডায়াল সয়েলিং। ডায়াল সয়েলিং, ডায়াল সয়েলিং মানে ডেল এল বাই এল। ট্রান্সভার্স ভলিউম, ট্রান্সভার্স ভলিউম সয়েলিং, ভলিউম সয়েলিং ডেল জি বাই
তারপর হচ্ছে কি লেন্থ, ও সরি হ্যাঁ ডেল ডি বাই, আর লেন্থ হচ্ছে ট্রান্সভার্স, লেন্থ হচ্ছে ডেল এল বাই এল, আর এরিয়া হচ্ছে কি ডেল এ বাই এ। এখন হচ্ছে স্যার ডেল ডি বাই ডি কি, ডেল ডি বাই বি কি, ডেল এল বাই এল কি, ডেল এ বাই এ কি, মনে প্রশ্ন আসতেছে না যে এগুলো কি স্যার একটা বলে দিই তাহলে ক্লিয়ার হয়ে যাবে। স্যার ডেল বি এসে ডি ডেল বি বাই বি, ডেল এল বাই এল, ডেল এ বাই এ, খালি ডেল খাই গেলে কি হয়? রাইট ওটা না। চার ধরনের সলিড বুঝা গেছে তো, এটা কিভাবে হয় আমি বলি। এই ডিটা হচ্ছে ইনিশিয়াল ডায়ামিটার, ডিটা কি ইনিশিয়াল ডায়ামিটার, এটা যখন পানি গ্রহণ করে ফেলবে, পানি গ্রহণ করার পরে যে পরিবর্তনটা সেটাকে আমরা বলছি ডেল ভি। ডেল ভি মানে ইনিশিয়াল অবস্থায় যে ভলিউমটা থাকে সেটাকে বলা হয় ভি। যখন সোয়েলিং হলো, সোয়েলিং মানে কি যখন পানি ভিতরে প্রবেশ করে যে ভলিউমের যে পরিবর্তন সেটাকে বলা হয় ডেল ভি। ইনিশিয়াল অবস্থাতে একটা লেন্থ আছে, ইনিশিয়াল যে লেন্থ আছে সেটাকে এল, আর লেন্থ আবার কি যখন সোয়েলিং হবে তখন যে পরিবর্তন হবে তখন তাকে কি বলা হয় ডেল। এভাবে ডেল এ আর এ মানে ইনিশিয়াল অবস্থায় যে এ এর মধ্যে কাজ করে সেটাকে বলা হয় এ, সোয়েলিং হওয়ার পর যে পরিবর্তন হয় সেটাকে বলা হয় ডেল। ক্লিয়ার? তাহলে পারা যাবে না মানে কথা ছিল না, একটা জিনিস করতে গেলে আমরা কথা জিনিস আছে। এখন আসো আরেকটা জিনিস করে আজকে শেষ করে দেই, দ্য ইফেক্ট অফ পিএইচ ইজ দ্য ইফেক্ট অফ পিএইচ, দ্য ইফেক্ট অফ হাইড্রোজেন লবণের মান অফ পিএইচ। তাহলে পিএইচ এর কোনো গুরুত্ব আছে কি? অবশ্যই। কেন pH is very important for diet. কেন গুরুত্বপূর্ণ? আনসার pH ঠিক না এটা তো আমার কালাই দিবে। রাইট, পিএইচ টা কত বলা দরকার? পিএইচ আমরা জানি 0 থেকে 14 এর মধ্যে আমরা পিএইচ এর বিলো 7 অ্যাসিডিক, তাহলে কি যে 7 এর উপরে যেটা সেটাকে বলা হয় ক্ষারীয়, তাই না? বেস যেটাকে বলা হয়, আর 7টাকে বলা হয় নিউট্রাল। সবসময় মনে রাখতে হবে, আমি গত ক্লাসগুলোতে বলছিলাম যে পলিস্টার আর লামিন নাইট করার জন্য 4 থেকে 4.5 রাখতে হয়, আর হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইলাইন করার জন্য কত রাখতে হয়? 5.5 থেকে 6.5 পর্যন্ত রাখতে হয়। তো যদি এই ডাইসের মধ্যে আমরা এপিএস যদি না রাখতে পারি তাহলে কি হবে? ডাই মানে কালার করবে না, বাতে আমাদের কালার করবে না। এজন্য পিএইচ টা খুবই গুরুত্বপূর্ণ। যদি পিএইচ টা যদি কন্ট্রোল না থাকে তাহলে পিএইচ টাকে অ্যাসিডিক অ্যাসিড দিয়ে বেসটাকে কন্ট্রোল করতে হয়। ক্লিয়ার? সো পিএইচ খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন ডাই করব আমরা ডাইস গুলো দেওয়ার আগে আমরা কি করব? পিএইচটা মেপে নিব যে আমি যদি ডিরেক্ট ডাই বা ডিরেক্ট ডাই আমরা ইউজ করি না, রিঅ্যাক্টিভ ডাই যখন ব্যবহার করব দেখব যে আমার পিএইচটা ঠিক আছে কিনা। পলিস্টার যখন ডাই করব দেখব যে পিএইচটা ঠিক আছে কিনা। লাইলার যখন ডাই করব দেখব যে পিএইচটা ঠিক আছে কিনা। তো তাই এটা পিএইচ লেখা যাবে যে এই তিনটা যে পিএইচ গুরুত্বপূর্ণ। পিএইচ যদি আমরা ঠিকঠাক মতো না রাখতে পারি তাহলে কি হবে? ডাইভারতে যে কালারটা সেটা এভাবে আসবে না। ক্লিয়ার? আরেকটা আছে ইফেক্ট অফ লিকার রেশিও। তাই ইফেক্ট অফ লিকার রেশিও খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা একটু বলি, ইফেক্ট অফ লিকার রেশিও। লিকার 1:6 থেকে বেশি না কত? 1:6 নাই হয়, জি স্যার অবশ্যই ভালো হয়। অবশ্যই ওকে, আচ্ছা এখানে একটা খুব ভালো জিনিস, এটা নিয়ে অনেক গবেষণা চলছে, সেটা হচ্ছে যেহেতু ডাইনে অনেক বেশি পরিমাণে পানি লাগে, পানিটা কিভাবে কমানো যায়, অর্থাৎ লিকার রেশিও যত কমানো যায় তাহলে পানির ব্যবহার তত কমতেছে না। তাই লিকার রেশিওর সাথে কি ফেব্রিক ওয়েটের সরাসরি সম্পর্ক, তাই না? ফেব্রিক ওয়েট গুণন লিকার রেশিও, কত লিটার আমার পানি দরকার হচ্ছে। এখন আমি যদি ইফেক্ট অফ লিকার রেশিও ম্যাক্সিমাম ইন্ডাস্ট্রি 1:8 1:10 সব থেকে বেশি প্রিফার করব, প্রথম ইন্ডাস্ট্রি 1:6 এ ব্যবহার করে। সবথেকে কমন যেটা 1:6 1:8 1:10, ম্যাক্সিমাম যারা 1:8 ব্যবহার করে অথবা 1:10 ব্যবহার করে, ওরা এটা কমায় ব্যবহার করে। আমি জানি না যে কমায় আসলে সেটার কোনো ভেরিয়েশন হয় কিনা, একদম পারফেক্ট কিছু কিছু ইন্ডাস্ট্রি কোনটা যদি স্যার টিপিক্যাল সেটা রাইট, আমি ওটাই বলতে চাচ্ছি। স্যার স্যার এখানে একটু মেশিনের বসে আছে মেশিনের ভেরিয়েশন করে এটা অবশ্যই আমি আসতেছি সেটা, যেটা বলতে চাই যে যেগুলো ক্রিটিক্যাল শেড এর ক্ষেত্রে যদি আমি লিকার রেশিও কমায় দেই তখন কি হবে? লিকার রেশিও যদি কমায় দেই তাহলে কালার হবে না, আনিমের মশলা কারণ কি আমরা জানি শিফটিং ধরনের লাইট মিডিয়াম এবং ডার্ক ডার্কের সাথে কি হয়? ডাইসের পরিমাণ অনেক বেশি, ডাইসের পরিমাণ যদি বেশি হয় লিকার রেশিও যদি কমায় দেই তাহলে কি ধরেন ডাইসের পরিমাণে বেশি পানির পরিমাণ কম, তাহলে কি ডাই হবে? আনিমের মশলা বেশি। এই জন্য দা ইফেক্ট অফ লিকার রেশিও খুবই গুরুত্বপূর্ণ, যে যে শেডের জন্য যতটা দরকার, যেমন যেগুলো হচ্ছে ডাইসের পরিমাণ বেশি সেগুলো লিকার রেশিও বেশি রাখলাম, যেগুলো ডাইসের পরিমাণ কম সেগুলো পিএইচ এর পরিমাণ একটু কম রাখলাম, হবে না? লিকার রেশিও এই জন্য লিকার রেশিও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ম্যাক্সিমাম কেসে যদি প্রশ্ন হয় তাহলে 1:8 অথবা 1:10 ব্যবহার করা হয়। ক্লিয়ার? তাহলে যদি ডাই কন্ডিশনের ক্ষেত্রে কয়েকটা কন্ডিশনের কথা বললাম, নাম্বার 1 কি বললাম? দ্য এফেক্ট অফ সল্ট, দ্য এফেক্ট অফ
টেম্পারেচার দ্যাট ইফেক্ট অফ লিকুইডেশন পারা যাবে এই চারটা মোটামুটি মনে রাখা আছে ঠিক আছে আজকে কোন কোশ্চেন স্যার